এপিসোডের প্রথমে আমরা হেজিকে দেখতে পাই। হেজি তো একটা বাসায় আসে, আর এই বাসার লকটা যেন ওর জানা ছিল। আর তারপর আমরা দেখি এটা তো ওর বাবা মার কাছে আসে, যারা কিনা ওকে অ্যাডপ্ট করেছে। ওর মা তো বলে, তুমি না বলে কেন এসেছো? তোমার জন্য তো আমি কিছু রান্নাই করতে পারিনি, আর তুমি কিন্তু স্ন্যাক্স খেও না, আমি তোমার জন্য এখনই কিছু একটা রান্না করে দিচ্ছি। এরপর আমরা হিয়নের এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পাই, আর সেখানে আমরা হিয়নকেও দেখতে পাই। ওরা দুজন তো একসাথে মিট করে, আর তারপর ও তো ওই মেয়েটাকে সরি বলে। তখন মেয়েটা বলে, আসলে এটা আমি ডিজার্ভ করতাম, তোমাকে আমি ঠকিয়েছিলাম, তার জন্যই হয়তো আমার সাথে এমনটা হয়েছে। কিন্তু হিয়ন বলে, আমি আসলে এগুলো কিছুই ভাবি না, তুমি কোনো বিপদে পড়লে আমাকে টেক্সট করতে পারো, আর আমি চাইবো তুমি ভালো থাকো, কোনো প্রবলেম হলে আমি তোমায় হেল্প করব। মেয়েটা চুপচাপ বসে থাকে। হিয়ন বলে, আমাদের যেদিন ব্রেকআপ হয়েছিল তুমিও ওই দিন এভাবেই বসেছিলে, কিন্তু আমি কখনোই চাইবো না তুমি এরকমটা বসে থাকো, আমি চাইবো তুমি সামনের দিকে এগিয়ে যাও। কিন্তু মেয়েটা কান্না করতে থাকে, আর ওকে বারবার সরি বলতে থাকে। হিয়নও ওকে সরি বলে এই কেসটা নেওয়ার জন্য। এরপর আমরা হেজিকে দেখতে পাই। হেজির মধ্যে অনেক বেশি গিল্টি ফিল কাজ করছিল। আসলে কালকে রাতে ও মেয়েটাকে মিথ্যে বলেছে, আর তার জন্য ভেতরে ভেতরে ও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। ও এরকমটা না করলেও পারতো। এগুলো ভাবতে ভাবতে ও তো অফিসের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই ওর কাছে টেক্সট আসে। হিয়নকে রুটটপে দেখা করতে বলে, আর তারপর ও তো রুটটপে চলে যায়। সেখানে গিয়ে ও দেখতে পায় হিয়ন আগে থেকেই দাঁড়িয়ে আছে। তারপর হিয়নকে সরি বলে এই কয়দিন ইগনোর করার জন্য। কিন্তু তার আগে ও তো সরি বলে বসে, বলে কালকে আমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে মিথ্যে বলেছিলাম। ও তো জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছো? ও তো বলে, আমি আসলে তোমাকে কোনো প্রবলেমে পড়তে দেখতে চাইনি, তার জন্যই আমি এমনটা করেছি। এরপর হিয়ন্ত ওকে কতগুলো চকলেট গিফট করে, বলে তুমি ঠিক মতো খাবার খাও না, তাই স্ন্যাক্স গুলো তোমার কাছে রাখো, যেগুলো সামনে তোমার কাজে দিবে। এরকম গিফট পেয়ে বেচারিটা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা সুকে দেখি। ও তো এটিএম বুথের কাছে যায়, সেখানে ও কিছু টাকা তোলার জন্য গিয়েছে, কিন্তু বাইরে থেকে চ্যাং তো ওকে দেখে ফেলে। আর তারপর কোনোভাবে বুথটার মধ্যে ও ঢুকে পড়ে, আর ও অ্যামাউন্ট দেখে অনেক বেশি চমকে যায়, কেননা ওর অ্যাকাউন্টে অনেক বেশি টাকা ছিল। ও তো বলে, তুমি এত টাকার মালিক কবে থেকে হলে? সু বলে, এটা আমার পার্সোনাল, তুমি কেন এটা দেখছো? আমি কোনো টাকা আজে বাজে খরচ করি না। তারপর ওরা একসাথে খাবার খেতে আসলে চ্যাং তো আবারও ওই কথাগুলো বলে যে সুয়ের কাছে অনেক টাকা আছে। ও তো বলে যে আমি কোনো উল্টোপাল্টা টাকা খরচ করি না, আর তার জন্যই আমার অ্যাকাউন্টে এত টাকা, তোমরা কেন এত জেলাস হচ্ছ? আর চাইলে তোমরাও আমার মতো হতে পারো। ওরা এইসব নিয়ে হাসাহাসি করতে থাকে আর খাবার খেতে থাকে। তারপর আমরা দেখি চ্যাং তো বলতে থাকে ওর প্রতিদিন কাজে আসতে আর ভালো লাগে না। ও এমন একটা কাজ পেয়েছে যেটা ও খুবই বিরক্ত হয়। তখন মন বলে, তুমি বাসায় বসে রেস্ট করতে পারো, তাহলে সুয়ের মতো আর টাকা জমাতে পারবে না। এরপর আমরা দেখি মন তো ডক্টরের কাছে আসে। সেখানে এসে বলে ও তো প্রেগনেন্ট, আর তারপরে ওর তো কতগুলো মেডিসিন দিয়ে দেয়। আর এরপর আমরা দেখি ও তো এই মেডিসিন গুলো নিতে থাকে, আর ও এই বাচ্চাটাকে নষ্ট করতে চায় না, তার জন্য ঠান্ডার ওষুধ ও আর খায় না। এরপর আমরা চ্যাংকে দেখতে পাই। ও তো ওই ছেলেটার কাছে আবারও যায়। আসলে ওর কাজটাই এমন ছিল যে ছেলেটাকে ওর এন্টারটেইন করতে হবে। আজকে ছেলেটা বেশ ভালোই ওর সাথে অনেক কথা বলেছে, আর ওরা অনেক মজাও করেছে। ছেলেটা ওর সাথে অনেক কিছু শেয়ার করেছে, যে জন্য ও জেলে ঢুকেছে। তারপরেও ও ওই কাজটাই আবারও করতে চায়, আর তারপর চ্যাংয়ের সাথে করেই করতে চায়। চ্যাং আসলে নিরুপায় ছিল, তার জন্যই ও রোজ রোজ এখানে আসতো, কিন্তু ওর এখানে আসতে মোটেও ভালো লাগতো না। এরপর আমরা দেখিও তো ওর বসের কাছে যায়। বসকে গিয়ে বলে ও এই কাজটা আর করতে চায় না, অন্য একটা নতুন কেস চায়। কিন্তু ওর বস তো বলে, এটা খুবই সহজ কাজ, তোমার মতো কাজ পেলে আমিও করতাম, মাত্র 1 ঘন্টা সময় দিতে হবে ছেলেটাকে, আর তারপরেও এত সহজ কাজ তুমি করতে চাও না, তোমার মতো কাজ পেলে আমি তো অবশ্যই করতাম।
চ্যাংয়ের এইসব কথা শুনে অনেক বেশি রাগ হতে থাকে। এরপর আমরা একটা ছেলেকে দেখি, যে ছেলেটা অনেক বেশি ড্রাঙ্ক ছিল। আর তারপর ও তো একটা শপের মাঝে যায়, সেখান থেকে একটা ড্রিঙ্কস নিয়ে ও বাইরে এসে বসে। কিন্তু আমরা দেখতে পাই এই টেবিলে আগে থেকে একটা ব্যাগ রাখা ছিল, যার মধ্যে হয়তো বা অনেক মূল্যবান কিছু জিনিস রয়েছে। আর এরপর ওই ব্যাগটাকে ওই ছেলে তার নিজের ব্যাগের মধ্যে নিয়ে নেয়। পরদিন সকালবেলা ছেলেটা হেজির সাথে দেখা করতে যায়। আর তারপর ও বলে যে ওর নামে কেউ একজন কেস করে দিয়েছে, ও অনেক মূল্যবান একটা ঘড়ি চুরি করেছে। কিন্তু ও কালকে অনেক ড্রাঙ্ক ছিল, ওর কিছুই মনে নেই। এই কথাগুলো হেজি শুনে বুঝতে পারে ছেলেটা আসলে ড্রাঙ্ক ছিল, তাই হয়তো বা কেউ উল্টোপাল্টা ওর সাথে করে ফেলেছে। ছেলেটা তো বলে আমি চুরি করলে জিনিসটা আমার কাছেই থাকতো। এরপর আমরা আরো একটা লোককে দেখতে পাই, যে কিনা হিয়নের সাথে দেখা করতে এসেছে। সে আসলে একজন জিমের টিচার, সে একটা স্কুলে চাকরি করে। কিছু বাচ্চারা তার জিমের মধ্যে ঢুকে উল্টোপাল্টা কাজ করতে শুরু করলে সে রাগারাগি করে, কিন্তু বাচ্চাগুলো তাকে মারধর করেছে এমন কথা বলে তার প্যারেন্টসটা তার নামে কেস করে দেয়। আর এই জন্য সে হিয়নের কাছে আসে। তারপর আমরা দেখি হিয়ন ওই বাচ্চাগুলোর ইনস্টাগ্রামের কিছু অ্যাকাউন্ট নিয়ে নেয়। তারপর ও চেক করতে গেলে দেখে ও তো নিজের কোনো ইনস্টাগ্রামই নেই। হিয়ন তো মনে মনে ভাবতে থাকে ও অনেক বেশি ব্যাকডেটেড হয়ে গিয়েছে। আর তারপর আমরা দেখি ও এটা মনে মনে চিন্তা করে নেয় যেভাবেই হোক ও এগুলো চেক করবে। আর তারপর ও মনের কাছে চলে যায়, মনকে গিয়ে বলে কিছু অ্যাকাউন্ট চেক করতে হবে। মনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, আর তার জন্য মনুকে হেল্প করতে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি ও তো টিচারের একটা অ্যাকাউন্ট চেক করতে থাকে। সেখানে ওরা অনেক বেশি রিসার্চ করে যে লোকটা আসলেই সত্য বলছে কিনা। আর তারপর ওই বাচ্চাগুলোর অ্যাকাউন্টও ওরা চেক করতে থাকে। সেখানে ওরা কতগুলো কমেন্টস চেক করে, যেখান থেকে ওরা বুঝতে পারে এর মধ্যে কিছু একটা গড়বড় আছে। আসলে ওরা এটা খুব ভালো করে বুঝতে পারছিল যে বাচ্চাগুলো মিথ্যে বলে টিচারকে ফাঁসানোর চেষ্টা করছে, আর এটা সত্যি। বাচ্চাগুলো ওই কমপ্লেনের পেপারটা ছবি তুলে আর তারপর এটা পোস্ট করে। সেখানে কেউ একজন কমেন্টস করে যে আমাদের বিরুদ্ধে লাগতে আসলে এরকমটাই হবে। তারপর আমরা দেখি ওরা দুজন তো এটাই আলোচনা করে এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স, আমার তো নিজের কোনো অ্যাকাউন্টই নেই। আর তারপর আমরা দেখি যে হিয়ন্ত ওই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ওদের সাথে দেখা করার জন্য। হিয়ন ওই স্কুলে গেলে দেখতে পায় যে বাচ্চাগুলো ওখানে বাস্কেটবল খেলছে। এটা দেখে ও এগিয়ে গেলে ওর সামনে একটা বল চলে আসে। আর তারপর ও তো হিরোর মতো বলটাকে তুলে নেয়। এরপর ও বলটাকে তুলে নিয়ে ওটাকে ছুঁড়ে মারার জন্য প্রস্তুতি নেয়। তারপর আমরা দেখি ও তো মারে ঠিকই, কিন্তু ওর বলটা বাস্কেটের মধ্যে যায় না। হিয়ন বলে আসলে আমার প্র্যাকটিস নেই, তো তাই এরকমটা হলো। এরপর ও বাচ্চাগুলোর সাথে কথা বলে, ছবিটা দেখিয়ে বলে এই কাজগুলো তোমরা কেন করেছো, তোমাদের বাবা মাকে গিয়ে তোমরা কেন কমপ্লেন করেছো, আর তারাই বা কেমন এমন কাজটা করেছে। তখন ওরা বলে যে টিচার আমাদেরকে অনেক বেশি মারধর করেছে, আমরা শুধু জিমের মাঝে গিয়েছিলাম, আর এই অপরাধে সে আমাকে মেরেছে, আর তার জন্যই তার এমনটা কাজ করা হয়েছে। ওদের মধ্যে একটা বাচ্চা বলে সে আমাদেরকে মেরেছে, এটা তো একটা অন্যায়, তার জন্যই তাকে শাস্তি পেতে হবে। আর তারপর আমার হিয়ন বলে ঠিকই বলেছো, এখানে যদি কোনো মিথ্যে হয় তাহলে তোমরা ফেঁসে যাবে, আর তোমাদেরকেও পানিশমেন্ট পেতে হবে। আর তার জন্যই তোমরা তোমার বাবা মার সাথে ভালো করে কথা বলো, যদি এটা সত্যি মিথ্যে হয়ে থাকে তোমরা কিন্তু ফেঁসে যাবে। এরপর আমরা হেজিকে দেখি, হেজি তো ওই ছেলেটাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় আর গিয়ে বলে যে সিসিটিভি ফুটেজ ওরা দেখতে চায়, যেটা দেখিয়ে ওর নামে কেস করা হয়েছে। সেখানে ওরা স্পষ্ট কিছু ভালো বুঝতে পারছিল না, ওই জিনিসটা টেবিলের কোন পাশে ছিল এটাও দেখা যাচ্ছিল না, শুধু এটাই দেখা যাচ্ছিল ছেলেটা ওই টেবিলে গিয়ে বসেছে আর তারপর ওখান থেকে চলে গিয়েছে। আর তারপরেও অনেকেই ওখানে গিয়েছিল। আসলে ছেলেটার কিছু মনে না থাকায় ও ভালো করে কিছু বলতেও পারছে না। এরপর আমরা দেখি হেজি তো ওকে জিজ্ঞেস করে, সত্যি করে আমাকে বলো জিনিসটাকে আবার সত্যি তুমি চুরি করেছো নাকি। ও তো বলে আমি সত্যি এমনটা করিনি, আর আমার সত্যি কিছু মনে নেই। আর এই জন্য ওরা ওই রেস্টুরেন্টের সামনে আবার চলে যায়। সেখানে যাওয়ার পরে হেজি বারবার চারিদিকে দেখতে থাকেন যে কোনো সামনাসামনি ফুটেজ আছে কিনা। এদিকে আমরা দেখি ওই বাবা মা গুলো তো হিয়নের সাথে দেখা করতে আসে।
এরপর আমরা দেখি মন দূর থেকে এটা দেখতে পেয়ে ওখানে চলে যায়। আসলে ও একা ওদের সাথে কথা বলে পারছিল না। মন এটা দেখে ওকে সাহস দেওয়ার জন্য এখানে চলে এসেছে। ওর বাবা মাগুলো তো বলতে থাকে যে লোকটা ভুল করেছে, তাই শাস্তি তাকে পেতেই হবে। তখন আমরা দেখতে পাই মন তো বলে ওঠে যে আপনারা ভুল করছেন, কেননা আপনাদের বাচ্চারা সবকিছু স্বীকার করেছে যে টিচার ওকে মারেনি, শুধু রাগারাগি করেছে। কেননা ওরা জিমের মধ্যে ঢুকে পড়েছিল, তখন অলরেডি জিমের সবকিছু চলছিল, ক্ষতি হয়ে গেলে কি হতো। মন তো ওনাদেরকে ভয় দেখায় যে ওনারা কেসে ফেসে যেতে পারে। এরপর আমরা দেখি হিয়ন তোকে থ্যাঙ্কস জানায়, আর হিয়ন বলে আজকে আমরা ডিনারে যাব, তুমি তোমার হাজবেন্ডকে বলে নিও। এরপর আমরা দেখি হেজি তো ওই ছেলেটার সাথে করে পাশের একটা রেস্টুরেন্টে আসে, কেননা ওখানকার রেস্টুরেন্টে একটা সিসি ক্যামেরাতে খুব ভালো করে বোঝা যাবে, কিন্তু লোকটা ফুটেজটা দিতে না করে দেয়। তারপর আমরা দেখি বাইরে আসলে ওরা দুজন কথা বলে। তারপর ও তো জিজ্ঞেস করে আমি তোমার বোনের মতো, তুমি আমায় বোন ভাবতে পারো, তুমি আমায় সত্যি করে সবটা বলো। এদিকে আমরা দেখতে পাই হিয়ন তো সবার সাথে খাবার খেতে আসে, আর আসলে রাত্রেবেলা ও তো বলেও দিয়েছিল যাতে এখানে হেজি আসে, কিন্তু হেজি তো এখানে আসেনি। তারপর ওরা একসাথে খাবার খেতে বসলে ও তো এই কেসটার বিষয়ে কথা বলে। তখন ওর ফ্রেন্ড বলে এমনিতে আমার বাচ্চা একেবারেই পছন্দ না, বাচ্চারা খুবই দুষ্টু হয়। এটা শোনার পরে মনের তো অনেক মনটা খারাপ হয়ে যায়। মন যে প্রেগনেন্ট ছিল এটা ওর হাজবেন্ড জানতো না, ইভেন এটা কেউই জানতো না। ও চুপচাপ ওখানে খাবার খেতে থাকে মনটা খারাপ করে। হিয়ন তো বুঝতে পারছিল ওদের মধ্যে কোনো একটা ঝামেলা হচ্ছে, যার জন্য মনের মনটা এত খারাপ। খাবার খাওয়া হয়ে গেলে ওরা যার যার মতো বেরিয়ে পড়ে। হিয়নের হঠাৎ করে কেন যেন বারবার হেজির কথা মনে হতে থাকে। ও হেজির মুখটা বারবার চোখের সামনে ভাসতে থাকে, আর তারপরে তো স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখি চ্যাং তো ওই ছেলেটার সাথে আবারও দেখা করতে চায়, কিন্তু এই ছেলেটা আজকে ওর সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করতে থাকে। আসলে ছেলেটার যখন যা মনে হতো তাই করতো। বড়লোকের ছেলে দেখে সে মানুষকে মানুষই মনে করতো না। চ্যাং তো রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা হিয়ন তো ফোন চেক করলে দেখতে পাই ওই লোকটা ওদেরকে ছবি দিয়েছে, ওদের প্রবলেমটা সলভড হয়ে গিয়েছে, বাচ্চাগুলো তার কাছে সরি বলেছে। মনও এটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারপর ওরা একসাথে খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন আমরা দেখি ওরা তো হেজিকে দেখতে পায় লিফটের মধ্যে। তখন ওরা বলে আমাদের সঙ্গে চলো। হেজি বলে ও একটু ব্যস্ত আছে, তাই বলে ও তো ওখান থেকে চলে যায়, আর হিয়ন পেছন থেকে ওকে দেখতে থাকে। মন বলে তোমার মধ্যে কি চলছে, তুমি কি ওকে আবার লাইক করা শুরু করেছো নাকি? কিন্তু ও তো কোনো কথা বলে না, বলে এগুলো বাদ দাও। তারপর ওরা খাবার খেতে চলে যায়। এদিকে আমরা দেখি হেজি তো ওই রেস্টুরেন্টে খাবার খেতে আসে। ও আসলে চাচ্ছিল এখানে খাবার খেয়ে লোকটাকে পটাতে, আর তারপর সিসি ক্যামেরার সব ফুটেজগুলো নিয়ে নিতে, কিন্তু লোকটা তো ওকে ফুটেজ দিবে না বলে আগে থেকেই জানিয়ে দেয়। এদিকে ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখন চ্যাংয়ের কাছে ফোন আসে, আর বলে যে তুমি কি হেজিকে চেনো নাকি? ও বলে হ্যাঁ আমি চিনি। এটা শুনে হিয়ন তো ওর দিকে তাকিয়ে থাকে, ওর অনেক জেলাস হচ্ছিল। আসলে ওই রেস্টুরেন্টের লোকটা চ্যাংকে চিনতো, তার জন্য ওকে ফোন করে এখানে ডেকে নিয়েছে যে এই রকম কাজ না করতে, সে কিছুই করতে পারবে না। চ্যাং তো সে ওর সাথে হাত মিলিয়ে দেয়, আর বলে তোমাকে ফুটেজটা দিতেই হবে। ফুটেজটা নেওয়ার জন্য ওরা প্রতিদিন ওই রেস্টুরেন্টে খাবার খেতে যেত, আর এইগুলো হিয়ন দেখে ওর তো অনেক জেলাস হয় যে ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসছে। তারপর ওরা আবার ওই রেস্টুরেন্টে যায়, আর আবারও ফুটেজটার কথা বলে লোকটা এবার রীতিমতো রেগে যায়। এদিকে হিয়ন অলরেডি ওকে মিস করতে শুরু করে দেয়। একসাথে খাবার খেতে বসলেও ওর বারবার ওর কথাই মনে পড়ছিল, আর বারবার ওই সিটটার দিকেই তাকাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা রাতের বেলাও খাবার খেতে থাকে। অনেক রাত হয়ে গেলে ওরা ওখানে অপেক্ষা করে, কিন্তু কোনো কাজ হয় না। তারপর ওরা দুজন অনেক কিছু পার্সোনাল শেয়ার করে। ও তো জেনে যায় যে হেজির আসল বাবা মা মারা গিয়েছে,
আর ওকে তো অ্যাডপ্ট করা হয়েছে। আর তারপর এখান থেকে ও এটাও জানতে পারে ওর বাবা মার মৃত্যুবার্ষিকী ও কিছুদিনের মধ্যে পালন করতে যাবে। এরপর আমরা একজন পাওয়ারফুল লোককে দেখি যে কিনা ওদের বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। আর তারপর উনি তো হিয়নমিনের সাথে কথা বলতে থাকে। এই কেসটা আসলে তার কাছে নিয়ে আসা হয়েছে, যাকে সুইটেবল মনে হবে উনি তাকেই দিবে। আর এই লোকটা ওনার অনেক বেশি পরিচিত ছিল, তার জন্য সে আর কোথাও না গিয়ে এখানে এসেছে। এরপর আমরা হেজিকে দেখতে পাই। হেজি আবারও ওই রেস্টুরেন্টে গেলে লোকটা আবার রীতিমতো রেগে যায়, বলে পুলিশ নিয়ে আসো, তারপরে আমি তোমাদের এটা দেখাবো, তার আগে আমি কিছুই করতে পারবো না। লোকটা পরে বিরক্ত হয়ে ওদের সিসি ক্যামেরার সব ফুটেজ গুলো দেখিয়ে দেয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ছেলেটা এই ব্যাগটা নিজের ব্যাগের মধ্যে নিয়েছে আর তারপর ওখান থেকে চলে গিয়েছে। আর এতে এটাই প্রমাণ হয় যে ছেলেটা এটা চুরি করেছে। এটার মধ্যে একটা ঘড়ি ছিল। এই ফুটেজটা দেখে সবাই তো বেশ অবাক হয়। চ্যাং তো ওখান থেকে বেরিয়ে যায়। ছেলেটা কান্না করতে থাকে আর বলে আমি ড্রাঙ্ক ছিলাম, তাই আমার কিছুই মনে নেই, কিন্তু ওয়াচটা তো আমার কাছে নেই, আমি আমার ব্যাগে কোথাও এরকম কিছুই খুঁজে পাইনি। এরপর আমরা দেখি যে হেজি তো ওকে বলতে থাকে আমি তোমার বোনের মতো, তাই তোমাকে একটা পরামর্শ দিই, তুমি এই ফুটেজটা নিয়ে পুলিশের কাছে যাও আর গিয়ে সব সত্যটা বলে দাও, তাহলে হয়তো বা তোমার অনেস্টি দেখে পুলিশ তোমাকে মাফ করে দিতে পারে। আর ছেলেটা ওর কথা শুনে এমনটা করারই সিদ্ধান্ত নেয়, আর এই জন্য ছেলেটা ওকে থ্যাঙ্কসও জানায়। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে বসেছিল। সেখানে চ্যাং চলে আসে আর ও সাথে করে কিছু খাবার নিয়ে আসে। ও এখানে শুধুমাত্র ওর জন্য আর হেজের জন্যই খাবার নিয়ে আসে। সু আর মনেটা নিতে গেলে ও তো নিতে দেয় না, বলে এটা আমাদের দুজনের জন্য, আসলে আমরা দুজন একসাথে খাবার খাই দেখে আমার অভ্যাস হয়ে গিয়েছে, তাই ওকে ছাড়া আমি এখন খাবার খেতে পারছি না। ওর এই কথাগুলো শুনে হিয়নের তো অনেক বেশি রাগ হতে থাকে আর জেলাস হতে থাকে। ও বলে এমনটা আবার কবে থেকে শুরু হলো। আর তারপর হিয়ন তো রাগ করে ওখান থেকে ওর খাবারটা নিয়ে চলে যায়। মন তো বুঝতে পারছিল ওদের মধ্যে অবশ্যই কিছু একটা চলছে, যেটা ওরা বাকি দুজন বুঝতে পারেনি। তারপর আমরা দেখি ওরা তো এগুলো নিয়ে মজা করতে থাকে। এদিকে মনের কাছে ওর বসের ফোন আসে। ওর বস আজকে কোনো একটা কারণে কোর্টে উপস্থিত হতে পারছে না, তার জন্য মনকে ওখানে যেতে বলে। তাই মন তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর কোর্টে দৌড়ে চলে যায়। তারপর দেখা যায় ও কোনো রকম কোর্টের কাছে চলে আসে। দৌড়তে দৌড়তে ও কোর্টের মধ্যে পৌঁছে যায়। তারপর দেখা যায় হুট করে ওর মনে হয় ও এত তাড়াহুড়ো কেন করছে, ও তো প্রেগনেন্ট, তাই ওকে এখন অনেক সাবধানে চলাচল করতে হবে। তাই নিজের পেটটাকে ও বারবার ছুঁয়ে দেখতে থাকে। এরপর আমরা দেখি ওই ছেলেটা পুলিশদের কাছে যায় আর সমস্ত প্রমাণ নিয়ে ওখানে চলে যায়। লোকটা ওর এই অনেস্টি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর তারপর পুলিশ তো বলতে থাকে এটা খুব একটা দামি ওয়াচ ছিল না, কিন্তু তুমি তোমার সততার প্রমাণ দেওয়ায় আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, আর এটা আমি নিজে হ্যান্ডেল করে নিব আর লোকটাকে ভালো করে বুঝিয়ে দিব। এরপর ছেলেটা হেজিকে বারবার থ্যাঙ্কস বলে, বলে তুমি সত্যি আমার বড় বোনের মতো কাজ করেছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। আর ও বলে আমিও অনেক খুশি হয়েছি তোমাকে হেল্প করতে পেরে। এরপর আমরা দেখি ও তো চ্যাংয়ের সাথে আবারও খাবার খেতে আসে। এখানে চ্যাং তো ওকে বলতে থাকে ও রোজ রোজ ওই ছেলেটার কাছে যেতে ভালো লাগে না। হেজি তো ওকে বলে এই কাজটা আর না করতে, আসলে চ্যাং ওকে পছন্দ করে ফেলেছে। এরপর আমরা দেখি যে ওরা সবাই মিলে খাবার খেতে থাকে। এখানে ওদের বস আর চিফ অ্যাডভাইসারও থাকে। সে সিলেক্ট করবে এই কেসটা সে কাকে দিবে। এই কেসটার কথা শুনে আগে থেকেই দুইজন তো না করে দেয়, তারা এই কাজটা করতে পারবে না। আজকে তো হিয়ন আগে থেকেই হেজিকে ফলো করতে থাকে, কেননা ও আজকে যেভাবে হোক ওর সাথে কথা বলবে। আর তারপর ওর পিছু পিছুও যেতে থাকে। এরপর বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি তো অনেক ব্যস্ত হয়ে গিয়েছো। আর তারপর ও তো বলে তুমি আমায় বলেছিলে তুমি আমায় ট্রিট দিবে, আমি তোমায় হেল্প করেছিলাম কিন্তু তুমি তো আমাকে ট্রিট দাওনি। হেজি বলে ঠিক আছে আমি তোমাকে অবশ্যই ট্রিট দিব। আর তারপর ওরা তো সামনের দিকে এগিয়ে যায়। আর এগুলো তো হিয়ন মিন গাড়ির মধ্যে বসে ওদের দুজনকে দেখতে থাকে। এরপর কাউকে উনি একজন ফোন করে আর কিসটা কাকে দিবে এটা তো উনি ফোনে বলে দেয়। তারপর আমরা সুকে দেখি সু তো কাজ করছিল। হুট করে ওর কাছে একটা টেক্সট আসে আর ওকে একটা লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কটা এমন ছিল ও তো ল কলেজে যখন পড়তো ও তো কোনো একটা ইলিগাল কাজের সাথে জড়িত ছিল, যার জন্য ও এখান থেকে খুব ভালো গ্রেড নিয়ে বের হতে পেরেছে।
আর এই লিঙ্কটার মধ্যে আরো অনেকেরই নাম ছিল, কিন্তু ওর নামটা সবার ফার্স্টেই ছিল। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর ওর বসও এটা দেখতে পায়। চ্যাংও এই নিউজটা দেখে ফেলে, আর এছাড়া সবাই এই নিউজটা দেখে নেয়। আর তার জন্য সুয়ের কাছে বারবার ফোন আসতে থাকে আর টেক্সট আসতে থাকে। ও এরকম কাজ করাতেই সবাই ওকে অনেক গালাগালি করতে থাকে। ও তো এগুলো দেখে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। সবাই ফোন করতে থাকলে ও তো কারোর ফোনটাই রিসিভ করে না। এছাড়া আরো অনেক লিঙ্কই ওর কাছে পাঠানো হয়, কিন্তু এগুলো ভয়ে ও কিছুই ওপেন করে না। ও চুপচাপ রাস্তার মাঝখানটাতে দাঁড়িয়ে থাকে। ওর লাইফে অনেক বড় একটা ঝড় চলে আসে। আর এই মোমেন্টে সেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।